আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, বিডিআর কমিশনের রিপোর্ট গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হয়েছে। আ এই রিপোর্টটি একটি ঐতিহাসিক রিপোর্ট আমি বলব। কারণ ধরেন দীর্ঘদিন পরে ২০০৯ সালের পরে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছে, বিভিন্ন রকমের তৎপরতা আমরা দেখেছি। বিশেষত হাসিনা বাহিনী, হাসিনার নেতৃত্বে, হাসিনার নির্দেশে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে এত বছর ধরে বিষয়গুলো অনাবিষ্কৃত ছিল। বলা চলে ২০২০-২১ সালের পরে আ আমার চ্যানেল থেকে আমি কিছু কাজ শুরু করেছিলাম যে, কারণ যেহেতু বিডিআর-এর এই ঘটনাটার আ সময় বা পরপরই আমি পিলখানার অনেক কিছুর নিয়ে রিপোর্ট করেছি। নিজে সরাসরি ভেতরে ঢুকেছিলাম। তো সব মিলিয়ে ধরেন এই বিষয়টার সাথে আমি এক ধরনের এ আবেগের একটা সম্পর্ক আমার হয়ে গিয়েছিল। কারণ আমাদের সেনা কর্মকর্তাদের যে প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে, যেভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে, সেটি কোনোভাবেই আমার কাছে আ আমি মেনে নিতে পারিনি। তো যাই হোক, এটা নিয়ে অনেক কাজ হয়েছে এবং আমার এই চ্যানেলে আপনারা আলাদা একটা প্লেলিস্ট পাবেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। এখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, অনেক ঘটনার সাক্ষী, অনেক বিশ্লেষণ এখানে আছে। এবং যে রিপোর্টটি দেয়া হয়েছে, সেই রিপোর্টটি এখনো পাবলিক করা হয়নি। বাট আমাদের কিছু সোর্স থেকে আমরা বেশ কিছু তথ্য এখানে নিয়েছি। বিশেষত অভিযুক্তদের ব্যাপারে যে বিষয়টি বলা হয়েছে, সেই জায়গাগুলো আমরা বেশ কয়েকটা ভাগে অভিযুক্তদের কথা বলা হয়েছে। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীরকে অভিযুক্ত করা হয়েছে। তো আমরা সেই জায়গাটা থেকে কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাবো। আ উম বিবরণটা পড়ে শোনাবো এবং আমার সঙ্গে এক পর্যায়ে একজন অতিথি যোগ দিবেন, মেজর সুমন আহমেদ, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার জন্য। তো দর্শক, যে রিপোর্টটি দেয়া হয়েছে উম আ কমিশনের সাথে যুক্ত একজন আমাকে বলছিলেন যে এই রিপোর্টটিকে তারা গোপনীয় রিপোর্ট হিসেবে তারা চিহ্নিত করতে চাননি। এই রিপোর্টটি তারা পাবলিক রিপোর্ট হিসেবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন এবং তারা বলেছেন যে এই রিপোর্টটি প্রত্যেকেরই জানা উচিত, প্রত্যেকেরই দেখা উচিত, প্রত্যেকেরই পড়া উচিত, বোঝা উচিত। এটি কোনো গোপনীয় রিপোর্ট নয়। তো এই রিপোর্টে মূলত বেশ কয়েকটা ভাগে, যেমন ধরেন পলিটিক্যাল, আর্মি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র‍্যাব, বিডিআর, মিডিয়া এবং সাবেক যে কমিটি, সেই কমিটি, এই পুলিশ, র‍্যাব, বিডিআর, মিডিয়া এবং সাবেক যে কমিটি, সেই কমিটি, এই কয়েকটা ভাগে তারা অভিযুক্ত করেছেন এবং আম আমি যদি আপনাদেরকে দেখাই যে পলিটিক্যালি যাদের নাম এখানে দেয়া হয়েছে, তাদের মধ্যে আছেন শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস। শেখ হাসিনার যে ব্যাপারে এখানে যে বিবরণ দেয়া হয়েছে, যে উম শেখ হাসিনা বিদ্রোহ শুরু হওয়ার পরপরই জানতে পারেন এবং বিডিআর তার সঙ্গে মোবাইলে কথা বলে তাকে উদ্ধারের অনুরোধ করেন। সামরিক সাহায্যর আশ্বাস আ দেওয়ায়, মানে ভেতরের অফিসাররা তেমন কোনো প্রতিরোধ গড়ে তোলেন নাই। তারা সেই আশ্বাসের উপর ভরসা করেছিলেন এবং শেখ হাসিনা কি করে অ্যা সময় ক্ষেপণ করেছেন, কিভাবে তিনি আ উম তার পিতা হত্যার যে প্রতিশোধ এবং 1/11 এর সময় আ সেনা উম এ মানে সেনা গোয়েন্দা সংস্থা যেভাবে রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, সেটি নিয়ে আওয়ামী লীগের নেতাদের যে ক্ষোভ, আ সেই বিষয়গুলো নিয়ে আ শেখ হাসিনার পরিকল্পনাতে এই বিডিআর-এর এই নির্মম এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় এবং আ কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে বিডিআর সপ্তাহের তারিখ ৪ বার পরিবর্তন করা হয়। যে কোন তারিখে বিডিআর সপ্তাহ হবে এবং এই সময় পর্যন্ত আসলে দেশপ্রেমিক অফিসারদেরকে, যাদের উপর ক্ষোভ ছিল, সেসব অফিসারদেরকে আ উম এস এক করে বিডিআর-এ পাঠানো হয়েছে। এবং ১৬ই ফেব্রুয়ারি আ এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যারা পরিকল্পনায় ছিলেন, সেই পরিকল্পনাকারীদের সাথে অ্যা একটি মিটিং হওয়ার পরে বিডিআর-এর ভেতরের অ্যা যারা কিলার, বাইরের কিলার, সব মিলিয়ে একটি বৈঠক হওয়ার পরপরই এই তারিখটি নির্ধারিত হয় যে অমুক তারিখে আ বিডিআর-এর বিডিআর সপ্তাহের চূড়ান্ত তারিখটি ঠিক করা হয়। এর আগে এটি ৪ বার পরিবর্তন করা হয়েছিল।
তো এই শেখ হাসিনাকে ষড়যন্ত্রকারী, রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি, বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করা, হত্যা, লাশ গুম, নারী ও শিশু নির্যাতন, আলামত ধ্বংস, অস্ত্র গোলাবারুদ লুট, ব্যক্তিগত সম্পদ লুট, অপরাধীদের পলায়নে সহায়তা, ইন্ধনদাতা, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, জাতির কাছে সত্য গোপন করা, হত্যাকাণ্ড সংগঠিত অপরাপর অপরাধ প্রতিরোধে সামরিক অভিযানে বাধা এবং অন্যান্য বাহিনীকে নিষ্ক্রিয় রাখা, মিডিয়ার অপপ্রচার নিয়ন্ত্রণের নির্দেশ না দিয়ে অপপ্রচারকে সমর্থন করা, রুলস অফ বিজনেস না মানা, অস্ত্র সমর্পণের অস্ত্র সমর্পণ প্রহসনের নির্দেশ দেয়া, হত্যাকারী অবৈধভাবে সাধারণ ঘোষণা করা, দলীয় লোকজনদের মাধ্যমে বিদ্রোহ সমন্বয় করানো, দলীয় আজ্ঞাবহ ব্যক্তিদেরকে তদন্ত কমিটি আদালতে নিয়োগ দিয়ে ফরমাইশি তদন্ত পরিচালনা করা, সেনাবাহিনীর শৌর্য বীর্যকে ভুলুণ্ঠিত করা, কমিশনের সাক্ষ্য না দিয়ে তদন্ত কাজে অসহযোগিতা করা। শেখ হাসিনার কাছেও তারা বার্তা দিয়েছিলেন তার সাক্ষ্যের জন্য। শেখ হাসিনা অনলাইন অফলাইন কোনো কিভাবেই সেটিতে যোগ দেননি। তারপরে আমরা যদি আসি সাহাদা খাতুন, সাহাদা খাতুন ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। তাকে ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিবরণ দেয়া হয়েছে। সেই সময়টায় তার ভেতরে যাওয়া এই যে অস্ত্র সমর্পণের নাটক বা সবকিছু মিলিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ তার মধ্যে আছে হত্যা, গুম, নারী ও শিশু নির্যাতন, অপরাধীদের পলায়ন, এসব ক্ষেত্রে সহায়তা, ইন্ধনদাতা, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, জাতির কাছে সত্য গোপন করা, সামরিক অভিযান এবং অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ তারিখ রাতে কয়েকটি পরিবার উদ্ধার করে বাকিদেরকে হত্যাকারীদের হাতে ছেড়ে দেয়া, হত্যাকারীদের সাধারণ ক্ষমা সমর্থন করা। ব্যারিস্টার ফজলুল তাপস আমাদের সংবাদপত্রগুলোর রিপোর্টে ফজলুল তাপসকে মূল ব্যক্তি হিসেবে সামনে নিয়ে আসা হয়েছে এবং কমিশনের যে রিপোর্ট যে পর্যালোচনা এবং বিভিন্ন সময় আমাদের যেই আমার চ্যানেলের যে আলোচনা বা পর্যালোচনা সেখানেও ফজলুল তাপস ও এলাকার আ এমপি সম্ভাব্য এমপি হিসেবে আ বিডিআর এর ভেতরে যেতেন, মসজিদে নামাজ পড়তেন। নামাজের পরে সেখানে বসে, বসে তিনি পরিকল্পনা করতেন এবং সেই পরিকল্পনার আ একটি চূড়ান্ত বাস্তবায়ন হচ্ছে বিডিআরের পিলখানায় বিদ্রোহের নামে যে গণহত্যা, সেই গণহত্যা এবং আ সেখানে আ আমি যদি একটু বলি উম এম এখানে কমিশনের রিপোর্টে বলা হচ্ছে যে ফজলুল তাপস ২০০৮ এর নির্বাচনের পূর্ব থেকে হত্যাকারীদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেছেন এবং পিলখানার ভেতরে ছোট পরিসরে জনসভা করেছেন। হত্যাকারীদের একটি দল তার সাথে প্রায় তার চেম্বারে দেখা করে বিভিন্ন আলাপ আলোচনা করে বিদ্রোহের দ্বারা অফিসার হত্যার ব্যাপারে অনুমোদন নেয় এবং ঘটনার দিন জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম যখন বিডিআর সৈনিকদের সঙ্গে রাজনৈতিক সমাধানের জন্য যায়, তখন বিডিআরের সৈনিকরা ব্যারিস্টার তাপসকে খুঁজছিল। সুবেদার গফরান মল্লিকের কথায় উঠে আসে ব্যারিস্টার তাপসকে বিডিআর এর ডিজি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহাদা খাতুনের প্রস্তাব ছিল। তো ফজলুল তাপস হত্যাকারীদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তোরাবালিকে নির্দেশ দেন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিলখানার চারদিকে ৩ কিলোমিটার এলাকা খালি করে অপরাধীদের পালিয়ে যেতে তাপস সহায়তা করেন এবং তার বিরুদ্ধে এই হত্যার অনুমোদন, অপরাধীদের পলায়নে সহযোগিতা, ষড়যন্ত্র বাস্তবায়ন সমন্বয় করা, হত্যাকারীদের সমর্থনে মিছিল সংগঠিত করা, তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা, হত্যাযজ্ঞ চলাকালে বহিরাগতদের অনুপ্রবেশ এবং পলায়নে সহায়তা, আ সামরিক অফিসার অপহরণ, সাক্ষীদের নির্যাতন, কর্তৃপক্ষ প্রবেশ এবং পলায়নে সহায়তা, আ সামরিক অফিসার অপহরণ, সাক্ষীদের নির্যাতন, কর্তৃপক্ষের কাছে বিদ্রোহের তথ্য গোপন। এই অভিযোগগুলো আনা হয়েছে। পাশাপাশি এম শেখ ফজলুল করিম সেলিম, যিনি শেখ সেলিম নামে পরিচিত এবং পলাতক। ১৩ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে শেখ সেলিমের সাথে মিটিং শুরু করে আ বিডিআর এর একটি গ্রুপ তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। আ উম তিনি আ বলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সেই মিটিংয়ে অ্যা শেখ সেলিম বিডিআর এর অফিসারদেরকে জিম্মি করে অ্যা উম অ্যা
বিডিআর সদস্যদেরকে পরামর্শ দেন, জিম্মি করার পরামর্শ দেন। বলেন যে, "তোমরা যদি জিম্মি করো তাহলে আমরা আ এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্ত নিব তোমাদের পক্ষে।" তাকে ষড়যন্ত্রকারী, হত্যার সবুজ সংকেত প্রদান, সত্য গোপন করা, ইন্ধনদাতা, কর্তৃপক্ষের তাকে ষড়যন্ত্রকারী, হত্যার সবুজ সংকেত প্রদান, সত্য গোপন করা, ইন্ধনদাতা, কর্তৃপক্ষের কাছে বিদ্রোহের তথ্য গোপন আ এ এবং হত্যাকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা, আ এই বিষয়গুলোর অভিযোগ আনা হয়েছে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম। জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম আসলে আহ, বাংলাদেশের মানুষ যেটি দেখেছে টেলিভিশনের মাধ্যমে যে সাদা পতাকা নিয়ে ভেতরে ঢোকা, ভেতর থেকে বেরিয়ে আসা, এর বাইরেও কিন্তু হত্যাযজ্ঞ যখন চলে, হত্যাযজ্ঞ যখন আম বিরতি হয়, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম কিন্তু ভেতরে ঢুকেছিল এবং আ তারা নিজেরাও এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। কারণ ২৫শে ফেব্রুয়ারি দুপুর ২ টায় আ সাবেক এমপি গোলাম রেজা এবং জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম অ্যা ডিজির বাংলো অর্থাৎ ডিজি শাকিল আহমেদের যে বাংলো, সেই বাংলোর সামনে তাদেরকে দেখা গেছে উম এবং আ এবং এটি দেখেছেন গোলাম রেজা প্রাক্তন এমপি যিনি আ কমিশনের কাছে সাক্ষ্য বলেছেন। তারপরে আবার দেখা গেল যে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম দরবার হলে যেয়ে ডিজি সহ অনেকের লাশ দেখেন। অথচ বিকাল বেলায় তারা যমুনায় যখন যান বা যমুনায় হাসিনার সঙ্গে যখন বিডিআরদের বৈঠক হয়, এই বিষয়গুলো তারা বেমালুম আ চেপে যান এবং তারা এমন একটা ভাব করেন যে তারা নিজেরা কিছুই জানেন না। ওই সাদা পতাকা নিয়ে তারা যাওয়া আসার মধ্যেই আছেন। তারা সময় ক্ষেপণ করেছেন, সামরিক অভিযান পরিচালনা করতে দেননি। এবং পিলখানার ভেতরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অ্যাম্বুলেন্স পাঠিয়ে, অ্যাম্বুলেন্স ঢুকিয়ে এবং অ্যাম্বুলেন্সে করে তারা বেশ কয়েক দফায় হত্যাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। এবং সাধারণ ক্ষমার যে ঘোষণা আ তার একটা প্রেক্ষাপট তারা তৈরি করেছিলেন। অবৈধ সাধারণ ক্ষমা বলছে কমিশন। আ লাশ গুম, হত্যা, আলামত ধ্বংস, অস্ত্র গোলাবারুদ লুট, হত্যাযজ্ঞ চলাকালে বহিরাগতদের অনুপ্রবেশ, পলায়নে সহায়তা, প্রহসনমূলক অস্ত্র সমর্পণে সহায়তা, কর্তৃপক্ষের কাছে বিদ্রোহের তথ্য গোপন এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করা। এই জাতীয় প্রায় ১৩ টি অভিযোগ এই দুজনের বিরুদ্ধে আনা হয়েছে এবং বিশেষত অ্যাম আ আজম, মির্জা আজম যে আ সেই মির্জা আজমের দুলাভাই ছিলেন শায়েক আব্দুর রহমান জেএমবির প্রধান। তাকে যেহেতু র‍্যাবের আম উম তৎকালীন গোয়েন্দা প্রধান কর্নেল গুলজারের নেতৃত্বে হত্যা করা হয়েছিল। অ্যা বলা হয় এবং আমার চ্যানেলে মেজর সুমন আহমেদ নিজেই বলেছেন যে মির্জা আজম নিজে অ্যা উপস্থিত থেকে কর্নেল গুলজারের মৃত্যু নিশ্চিত করেন। আ এর বাইরে আছেন কামরুল ইসলাম, সে সময়কার প্রতিমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, ১ম এ বোধহয় সে আইন প্রতিমন্ত্রী ছিল, হ্যাঁ। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল। আইন প্রতিমন্ত্রী কামরুলেও অভিযুক্ত প্রহসনমূলক অস্ত্র সমর্পণে সহায়তার মাধ্যমে অপরাধ সংগঠনের সুযোগ করে দেয়া, ষড়যন্ত্র বাস্তবায়নে সহায়তা এবং আম পাশাপাশি আসলে এই বিষয়গুলো একটু নোট করে নেওয়া হয়েছে। এখনো পুরো দুঃখিত, পুরো রিপোর্টটি আমার হাতে আসেনি। তো যাই হোক, আ ইন্ধনদাতা হত্যাকাণ্ড সহ সংগঠিত অপরাধ প্রতিরোধে সামরিক অভিযানে বাধা এবং ২৫ ফেব্রুয়ারি ২০০৯ রাতে কয়েকটি পরিবারকে উদ্ধার করে বাকিদের হত্যাকারীদের হাতে ছেড়ে দেয়া। ওয়ার এরশাদ হোসেন বেলাল এবং মাহবুব আরা গিনি, এই ২ প্রাক্তন এমপি ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে স্বপ্রণোদিত হয়ে বিডিআর পিলখানায় সদস্যদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ৪ নং গেটে যান এবং বিনা বাধায় তারা অগ্রসর হয়ে অ্যা তারা নির্ভয়ে সেই পিলখানার ভেতরে প্রবেশ করেন এবং তারা যদি এ নির অ্যা মানে ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট না হলে এবং পূর্ব থেকে যোগাযোগ না থাকলে হত্যাকারীরা গুলি বন্ধ করত না। ২৫শে ফেব্রুয়ারি বিকালে হত্যাকারীদের সাথে বৈঠকের নামে তারা সামরিক অভিযান
পরিচালনা বাধাগ্রস্ত করেছেন। কমিশন তাদেরকে সেই অবৈধ সাধারণ ক্ষমার প্রেক্ষাপট তৈরি, সামরিক অভিযানের প্রতিবন্ধকতা, হত্যা, লুট, আসামি পলায়ন, সত্য গোপন করা, কমিশনের তদন্ত কাজে অসহযোগিতা আ কথা বলেন এবং এই জায়গায় মাহবুব আরা গিনি খুব সম্ভবত গ্রেপ্তার আছে এবং তিনি কমিশনের সঙ্গে কথা বলেছেন। ওয়ারেসাত হোসেন বেলাল যিনি কর্নেল তাহেরের ভাই, আ তিনি কোনো সহযোগিতা করেননি। আসাদুজ্জামান নূর, অভিনেতা যে আসাদুজ্জামান নূর এবং এমপি, তাকে সামরিক অভিযান পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তানজিম আহমেদ সোহেল তাজ অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ষড়যন্ত্র, দেশ ও জাতির কাছে সত্য লুকানো এবং দায়িত্বজ্ঞানহীনতা। সেই সময়ে আ সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং কমিশনের কাছে দেয়া সিপাহী সেলিমের যেই সাক্ষ্য, সেই সাক্ষ্যে বলা হয়েছে যে ২০-২১ জানুয়ারি শেখ সেলিমের বাসায় একটা বৈঠক হয়। সেখানে আ শেখ সেলিমের ছিল না। সে মানে আ সিপাহী সেলিম সেখানে ছিল না। কিন্তু সোহেল তাজের নেতৃত্বে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, শেখ সেলিমের কিছু লোকজন বিডিআর নিয়ে একটা মিটিং করে এবং আ সোহেল তাজ বিদেশে আছেন এটি দাবি করলেও তিনি যে এই ঘটনা যে ঘটবে এটি সোহেল তাজের আ উম নলেজে ছিল। সোহেল তাজ এটার আগাগোড়া সবই জানতেন এবং তার ব্যাপারে আরো বিস্তারিত কমিশন রিপোর্টে আছে বলে আমি জেনেছি। এ ব্যাপারে আ সংরক্ষিত সকল তথ্য আমার হাতে আসলে সোহেল তাজকে নিয়ে আমি একটা আলাদা অনুষ্ঠান করার চেষ্টা করব এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিডিআর এর ভেতরে তাদের যে ইউনিফর্মের যে কাপড়ের যেই গোডাউন সেখান থেকে ৯ থান ইউনিফর্মের কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোহেল তাজের দপ্তরে তার নির্দেশে বিডিআর হত্যাকাণ্ডের প্রায় মাসখানেক আগে পৌঁছে দেওয়া হয়েছিল এবং সে সময় বলা হয়েছিল যে তার নির্দেশে বিডিআর হত্যাকাণ্ডের প্রায় মাসখানেক আগে পৌঁছে দেওয়া হয়েছিল এবং সে সময় বলা হয়েছিল যে সোহেল তাজ নিজে বিডিআর এর ইউনিফর্ম পরে বিডিআর সপ্তাহের অনুষ্ঠানে আসবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আসবেন। তো বিডিআর এর সেই ৯ থান কাপড়ের কি ব্যবহার হয়েছে আমরা পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এই ইউনিফর্মের কাপড় দিয়ে কাদেরকে পোশাক বানিয়ে দেওয়া হয়েছে। মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী আপনারা জানেন যে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা আ এবং চরম বদমাইশ একটা লোক, চরম খুনি একটা লোক। মানে সেনাবাহিনীকে ধ্বংস করার পেছনে এই বদমাইশটা হচ্ছে মূল একটা কি বলবো? একটা হাতিয়ার ছিল হাসিনার এবং হাসিনার বাপের হত্যার প্রতিশোধ নিতে যেয়ে সেনাবাহিনীকে পদে, পদে শেখ হাসিনা যেভাবে অপদস্থ করেছেন, যেভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন তার মূল হাতিয়ার এই তারেক আহমেদ সিদ্দিকী এবং আ আ এখানে তার সম্পর্কে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে আ মেজর জেনারেল তারেক সেনা অভিযান চালানোর বিপক্ষে অবস্থান নিয়ে অফিসারদেরকে হত্যার সুযোগ করে দেন। র‍্যাব যখন পিলখানায় প্রবেশের অনুমতি চায় তখন তিনি এবং মরহুম মেজর জেনারেল আবেদীন তৎকালীন ডিজি এসএসএফ তাতে বাধা দেন। পিলখানার বাইরে সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে তিনি একটি প্যারালাল কমান্ড প্রতিষ্ঠা করেন। পিলখানার হত্যাযজ্ঞ প্রতিরোধ করার চেয়ে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় নিরাপত্তা রক্ষা ও তার কাছে অধিক গুরুত্বপূর্ণ ছিল। তৎকালীন পিএসও এএফডি লেফটেন্যান্ট জেনারেল মুবিনকে তিনি সামরিক অভিযান পরিচালনা না করতে আদেশ দেন। একাধিকবার টেলিফোনে নবম ডিভিশনের ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসহাবকে নির্দেশ দেন কোনোভাবেই যেন তার ডিভিশন থেকে ট্যাংক যেন ঢাকায় না আসতে পারে। একাধিকবার একাধিকবার 46 ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজকে সেনা অভিযান পরিচালনা না করার নির্দেশ দেন। মেজর ওয়াকার, তৎকালীন মেজর বর্তমান সেনাপ্রধান, পিলখানার গেটের কাছাকাছি চলে আসার পর তিনি তাকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করেন। তার নির্দেশে সেনাবাহিনী পিলখানার গেটের কাছে তাদের অবস্থান পরিত্যাগ করে পেছনে চলে আসে। এ সাধারণ ক্ষমায় তার সম্মতি ছিল। সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা হয়েও সেনা অফিসারদের হত্যা প্রতিরোধ করতে অ্যা তার কোনো পরামর্শ বা উৎসাহ বা
অনুরোধ ছিল না। এবং এই কারণে তারেক আহমেদ সিদ্দিকীকে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে এই যে হত্যা এবং ষড়যন্ত্র, তদন্ত প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপ, আ সরকার বিভিন্ন সময় যে ২ টি তদন্ত কমিটি করেছে, সেই জায়গাগুলো হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। শাহীন সিদ্দিক, তারেক সিদ্দিকের ওয়াইফ, সেও তদন্ত কাজে বাধা দিয়েছে। শহীদ পরিবারদেরকে হুমকি দিয়েছে এবং তার মতো করে সে যে বিবরণ দিয়েছে, সে বিবরণ বলতে অনেককে বাধ্য করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আ আওয়ামী লীগের মন্ত্রী ছিল, সাবেক সেনা কর্মকর্তা। সেও কিন্তু সেনা কর্মকর্তাদের এই হত্যাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেছে। তদন্ত প্রক্রিয়ায় তারা অবৈধ হস্তক্ষেপ করেছে। মতিয়া চৌধুরী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। মতিয়া চৌধুরীও খুব প্রভাবশালী ছিলেন হাসিনার কাছে। সামরিক অভিযান পরিচালনায় প্রতিবন্ধকতার সৃষ্টি, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা। মেহের আফরোজ চুমকি সামরিক অভিযান, এই সাবেক এমপি এবং অবৈধ ক্ষমার প্রেক্ষাপটে তৈরি করেছিল এই অভিযোগ। তোরাব আলী আওয়ামী লীগ নেতা স্থানীয়। তোরাব আলী ষড়যন্ত্র, বিদ্রোহী ও হত্যাকারীদের সাথে সমন্বয় এবং ষড়যন্ত্র বাস্তবায়নে সহায়তা, এই অভিযোগ। তোরাব আলীর পুত্র লেদার লিটনকে কমিশন বলছে ওই যে হত্যাকারীদের সঙ্গে সহায়তা, বিদ্রোহী ও হত্যাকারীদের সমর্থনে মিছিল নিয়ে পিলখানায় প্রবেশ করে হত্যাকারীদের পালিয়ে যেতে সুযোগ করে দেয়া, তদন্ত কাজে সহায়তা না করা। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ ২৬ লং কোর্সের এই কর্মকর্তা। সে উম পিলখানার ভেতরে সে এই ঘটনার আগেই ডিআইজি নাসিরের সঙ্গে যে বেশ কয়েকবার মিটিং করেছেন, কথা বলেছেন এবং ঘটনার দিন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে পিলখানার বাইরে তিনি অবস্থান নিয়েছিলেন। অস্ত্র সমর্পণ নাটক, পিলখানায় যোগাযোগের নামে বিদ্রোহী ও হত্যাকারীদের সাথে সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।